প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একটি বই, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো এই অঙ্ক শুরু করার ক্ষেত্রে আমাদের একটু ধারণা নিতে হবে। সেই ধারণাগুলো যদি আমরা একটু দেখি, যে প্রথমে আমাদের ধারণা নিতে হবে যে সোর্স অফ ক্যাপিটাল, মানে এই প্রতিষ্ঠানে কয় ধরনের ক্যাপিটাল থাকে। তো আমরা যদি দেখি যে এই প্রতিষ্ঠানে হচ্ছে ৩ ধরনের ক্যাপিটাল থাকে। তার মানে এই প্রতিষ্ঠান ৩ ধরনের উৎস থেকে হচ্ছে একটা কোম্পানি তাদের অর্থ সংগ্রহ করে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কমন স্টক, দ্বিতীয় হচ্ছে ডিবেঞ্চার এবং তৃতীয় হচ্ছে প্রিফার্ড স্টক। মানে এই ৩ ধরনের ক্যাপিটালই আপনাদের এই সারা চ্যাপ্টারেই দেওয়া থাকবে, এর বাইরে কিছু দেওয়া থাকে না। তো এই ৩ ধরনের ক্যাপিটালের মাধ্যমে আসলে তারা এই ৩ ধরনের উৎস থেকে হচ্ছে মূলধন সংগ্রহ করে থাকে। এবং এই ৩ ধরনের উৎস থেকে যেহেতু মূলধন সংগ্রহ করে থাকে, এই ৩ ধরনের ক্যাপিটাল যদি আমার অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমার ৩ টা ওয়ার্কিং করতে হয়। কি, কি ওয়ার্কিং করতে হয়? আমাদের যদি কমন স্টক থাকে বা ইকুইটি ক্যাপিটাল থাকে, তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার নির্ণয় করার একটা ওয়ার্কিং করতে হয়। যদি অঙ্কে ডিবেঞ্চার বা ঋণ, এই দুইটা ম্যাক্সিমাম অঙ্কে মানে 95% অঙ্কে এই দুইটা ক্যাপিটাল আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে ডিবেঞ্চার বা ডেপ্ট ক্যাপিটাল, ঋণের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট বের করা লাগে। এখন ইন্টারেস্ট আমি কতটুকু বের করব, সেটা অঙ্কে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে যে ঋণ কত পার্সেন্ট আকারে নেওয়া হয়েছে। এবং ৩ নম্বরে প্রিফার্ড স্টক, এটা মাঝে মাঝে পাবেন এবং মাঝে মাঝে পাবেন না। যদি এটা থাকে, তাহলে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড বা পিডি নির্ণয় করতে হয়। তো সোর্স অফ ক্যাপিটালে এই ৩ ধরনের উৎসই থাকে, এবং ৩ ধরনের উৎস যদি আমাদের থাকে, তাহলে ৩ ধরনের ওয়ার্কিং করতে হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারটা আপনার ২ ধরনের আকারে দেওয়া থাকবে। মাঝে মাঝে শুধুমাত্র নিউ আকারে দেওয়া থাকে, এবং ম্যাক্সিমাম অঙ্কে আপনারা এই দুটেই পাবেন। মানে কি, পুরাতন ক্যাপিটালও দেওয়া থাকবে এবং নতুন ক্যাপিটালও কি দেওয়া থাকবে। মানে পুরাতন কি ক্যাপিটাল আছে, পুরাতন এই যে ৩টা দেখতেছেন উপরে আমাদের, এই ৩টা পুরাতন আকারেও থাকতে পারে, আবার ৩টা নতুন আকারেও থাকতে পারে। যদি পুরাতন আকারে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে যে আমরা ওয়ার্কিং গুলা করব, এগুলো সবগুলাতে নিতে হবে। কি করতে হবে? এই পুরাতন যদি কোনো ক্যাপিটাল আমাদের থাকে, এই ওয়ার্কিং গুলা সবগুলাতে নিতে হবে। কিন্তু নতুন যদি ক্যাপিটাল আকারে থাকে, তাহলে আমরা সবগুলাই নিব না। শুধুমাত্র যে অল্টারনেটিভ মানে বিকল্পগুলা দেওয়া থাকবে, মানে অঙ্কে সুন্দর করে দেওয়া থাকবে যে কোন কোন বিকল্পে আপনারা এটা ব্যবহার করবেন। তাহলে আমরা বুঝতে পারতেছি কি, পুরান যে ক্যাপিটালটা থাকবে, সেটার ওয়ার্কিং আমরা সব ক্ষেত্রে দেখাই দিব। এটা অঙ্কে আপনারা যখন যাবেন, তখন আরো খুব সুন্দর করে বুঝতে পারবেন। এবং নতুন যে ক্যাপিটালটা আমাদের বাড়াইতে বলবে বা এক্সপানশন করতে বলবে, সেটা যে যে অপশন দেওয়া থাকবে, সেই সেই অপশনে শুধু ওয়ার্কিং হবে। বুঝতে পারছেন আশা করি ব্যাপারটা। আর যদি অঙ্কে আপনারা আরো ভালো করে দেখেন, তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো আমরা অঙ্কে এটা বিস্তারিত আলোচনা করব। তো আমরা চলেন প্রথমেই শুরুতে একটা অঙ্ক দিয়েই শুরু করি। চলেন অঙ্কে যাই। তো আমরা যে অঙ্কটা সমাধান করবো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2013 সালে এসেছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা শুরুতেই নিয়মগুলো দিয়ে দিয়েছি। ওই নিয়মগুলো সহজেই আয়ত্ত করবেন, তাহলে এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে আসলে আমাদের ২ ধরনের ক্যাপিটাল থাকবে। একটা হচ্ছে এক্সিস্টিং ক্যাপিটাল, আর একটা হচ্ছে কোম্পানি নতুন সংস্থান করবে সেইটা। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ে দেখি, এখানে বলছে লিজা ফুড লিমিটেড ইজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট। মানে লিজা ফুড লিমিটেডের ট্যাক্স ব্র্যাকেট, মানে সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। কারেন্টলি ইট হ্যাজ 20,000 শেয়ার অফ কমন স্টক। মানে বর্তমানে তার কাছে 20,000 সাধারণ শেয়ার আছে আউটস্ট্যান্ডিং। ইন দ্য কারেন্ট ইয়ার দ্য কোম্পানি নিডস টাকা 10 লাখ ফর অ্যান এক্সপানশন প্রোগ্রাম। মানে লিসা ফুড কোম্পানির কাছে অলরেডি 20,000 শেয়ার আছে, কিন্তু সে আরো নতুন 10 লাখ টাকা মূলধন বৃদ্ধি করতে চাচ্ছে। তো এক্ষেত্রে কি করবে তারা, দেখেন, দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। তার মানে এই যে যে 10 লাখ টাকা সে নতুন করে বৃদ্ধি করবে, এটা সে 3টা পদ্ধতিতে সে সংগ্রহ করবে, 1, 2, 3। তো প্রথম যে পদ্ধতিটা বলছে, এইটা বলছে যে সে এই 10 লাখ টাকা পুরো টাকাই কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করবে, এবং যার প্রতিটার মূল্য হবে 100 টাকা। মানে এক একটা শেয়ারের মূল্য হবে 100 টাকা। এবং পরেরটা বলছে যে ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার। মানে এই যে যে 10 লাখ টাকা সে সংগ্রহ করবে, এটা পুরোটাই সে ঋণের মাধ্যমে সংগ্রহ করবে, এবং ঋণের মাধ্যমে সংগ্রহ করতে সুদ দিতে হবে। তাহলে সুদ দিতে হবে কত? 10%। এরপর আসি 3 নম্বরে, বলছে 70% বাই ইস্যুইং শেয়ার অফ কমন স্টক অফ টাকা 100 ইচ, অ্যান্ড রিমেইন 30% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। এটার মানে হচ্ছে এই যে 10 লাখ টাকা আমরা সংগ্রহ করব, এই 10 লাখ টাকার 70% আসবে হচ্ছে কমন স্টকের মাধ্যমে, এবং
30% আসবে হচ্ছে ঋণের মাধ্যমে, এবং যে ঋণে আবার সুদ দিতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা শুরুতেই আলোচনা করেছি এইসব অঙ্কের দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে এক্সিস্টিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নতুন ক্যাপিটাল। তাহলে এক্সিস্টিং ক্যাপিটাল মানে কি? কারেন্টলি, মানে বর্তমানে আছে কত শেয়ার আছে? 20,000 কমন স্টক শেয়ার আছে, তার মানে এইটা তার এক্সিস্টিং ক্যাপিটাল। এবং তার নিউ ফেজ কোনটা? নিউ ফেজ হচ্ছে এই যে 10 লাখ টাকা আমি নতুন করে আনবো, এইটাই হচ্ছে নতুন ক্যাপিটাল। আর এই নতুন ক্যাপিটালটা সে কত ভাবে আনবে? 3 ভাবে আনবে। তো কি কি ভাবে আনবে এটা বিস্তারিত বলে দিছে। তো চলেন আমরা রিকোয়ারমেন্টে দেখি আমাদের কি করতে হবে। তো আমরা যদি রিকোয়ারমেন্টস এর দিক তাকাই, প্রথম বলছে ফাইন্ড আউট দ্য ইপিএস। কি করতে বলছে? ইপিএস করতে বলছে। ইপিএস এর মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। each of the three method if EBIT is টাকা 10 লাখ, যদি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, EBIT এর ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এটা যদি 10 লাখ টাকা হয় তাহলে আমাদের ইপিএস কত হবে, আর্নিং পার শেয়ার কত হবে। এবং দ্বিতীয় নাম্বারটা যদি দেখি আমরা, দ্বিতীয় নম্বরে আমাকে করতে বলছে ফাইন্ড আউট দ্য লেভেল অফ EBIT at which of the financial manager would be indifference between method 1 and method 2। তাহলে আমরা জানি এই চ্যাপ্টারে আসলে একটাই সূত্র দেওয়া থাকে, সেটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট, বা ইনডিফারেন্স বললেই আমরা ইনডিফারেন্স পয়েন্ট বা আইপি ধরে নিব। আইপিটা করতে হবে কার কার ভিতরে? মেথড 1 এর ভিতরে এবং মেথড 2 এর ভিতরে। তো আমাদের মেথড তো যেহেতু তিনটা, 1 2 3, কিন্তু আইপি করব আমরা 1 আর 2 এর মাঝে। তাহলে এই হচ্ছে অঙ্কের বিস্তারিত আমরা পড়লাম। তো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে দুইটা ওয়ার্কিং আমাদের এই অঙ্কেতে করা লাগবে, কিন্তু সর্বোচ্চ এই অঙ্কে 3টা ওয়ার্কিং করা লাগে। যদি আপনার প্রিফারেন্স শেয়ার বা প্রিফার্ড স্টক থাকে সেক্ষেত্রে এই অঙ্কে প্রিফার্ড স্টক থাকলে একটা অতিরিক্ত ওয়ার্কিং করা লাগে। তো যেহেতু এই অঙ্কে আমাদের প্রিফার্ড স্টক নাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা দুইটা ওয়ার্কিং করব। তাহলে ওয়ার্কিং 1 এ আমরা দেখি কি করা যায়। ওয়ার্কিং 1 হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। আমরা কি বের করব? ইন্টারেস্ট বের করব। তো ইন্টারেস্টে যদি দেখি যে মেথড 1টা, এখানে কয়টা পদ্ধতি? 3টা। মেথড 1, তো প্রথম মেথডে যদি দেখি যে এই শুরুতে আমার কোনো ঋণ টিন ছিল না, এই জন্য শুরুতে আমার ইন্টারেস্টও নাই। শুরুতে আমার শেয়ার ছিল 20,000, বাট কোনো ঋণ ছিল না। তো আমরা যদি 1 নম্বর মেথডটা দেখি যে এই 10 লাখ টাকা কিভাবে সংগ্রহ করবে? কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে এখানে আমার ঋণ নাই, ঋণ না থাকলে তো ঋণের সুদও আসবে না, তো এটা আমরা কি হবে? এটা নীল হবে। আচ্ছা, এরপর যদি আমরা মেথড 2 তে আসি, যে 2 নম্বরটা পড়ি, ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার, মানে এই 10 লাখ টাকা পুরা সে 10% ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করলে অবশ্যই আমাকে সুদ দিতে হবে। তাহলে 10 লাখ টাকার কত পার্সেন্ট সুদ হবে? 10%। তাহলে আমরা যদি নির্ণয় করি যে 10 লাখ টাকার 10% কত হয়? 1 লাখ টাকা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার 3 নম্বরে আসি আমরা। 3 নম্বরে বলছে এই 10 লাখ টাকা কিভাবে সংগ্রহ করব আমরা? প্রথম হচ্ছে 70% কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করব এবং 30% ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করবো। এখন কমন স্টকে সংগ্রহ করলে তো আর আমার সুদ দিতে হবে না, কিন্তু ঋণের মাধ্যমে তো যদি আমরা নিই তাহলে তো আমাকে সুদ দিতে হবে। কিন্তু এই পুরো টাকা কি আমি আনতেছি? না, এই পুরো টাকা আমি আনতেছি না। আমি আনতেছি কয় পার্সেন্ট? 30% আনতেছি। তাহলে 30% এর উপর আমাকে সুদ দিতে হবে। তো প্রথম আমরা কি করব? ইন্টারেস্ট নির্ণয়ের ক্ষেত্রে এই 10 লাখ টাকার উপর আগে 30% দিব। তাহলে আমাদের 30% চলে আসলো। তাহলে এই 30% আবার সুদের হার কত? 10%। তাহলে 30% সুদের হার 10% দিলাম। তাহলে আমাদের কত আসবে? 30,000 টাকা। তাহলে প্রথম আসছিল 1 লাখ টাকা, পরে আসছে 30,000 টাকা। এর মাধ্যমে আমার আসলে প্রথম যে ওয়ার্কিংটা এটা শেষ। এখন আমাদের দ্বিতীয় ওয়ার্কিং কি করতে হবে? নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে হবে, মানে এই প্রতিষ্ঠানের শেয়ারের সংখ্যা কত। তাহলে আমরা লিখলাম যে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তাহলে মেথড 1টা দেখি। তাহলে মেথড 1টা কি বলছে? এই 10 লাখ টাকা পুরা কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে এই কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করতে আমাদের শেয়ার বাড়বে। তো আমরা জানি যে এক্সিস্টিং যদি কোনো শেয়ার থাকে সেটা আগে নিতে হবে। মেথড যে কয়টা থাকে, এখানে যদি 1টা 2টা 3টা 4টা 5টা যে কয়টা মেথডই থাক, প্রত্যেক মেথডে আগে পুরনো শেয়ারটা নিয়ে নিতে হবে, মানে ওল্ডটা। তাহলে ওল্ড আমাদের ছিল কত? ওল্ড আমাদের দেখতেছি এখানে 20,000, এটা আগের থেকেই আছে। তাহলে আগের থেকে যেটা থাকবে সেটা আগে লিখে নিব। তাহলে এই যে আমাদের ওল্ডটা আগে লিখলাম আমরা। তাহলে ওল্ড কত আছে আমার? 20,000। এখন আমরা 1 নম্বরে আসি, যে ইস্যুইং অফ কমন স্টক, মানে এই 10 লাখ টাকা পুরো কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। তো 10 লাখ টাকা যদি পুরো কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করা হয় সেক্ষেত্রে তো আমাদের শেয়ার অবশ্যই বাড়বে। তাহলে প্রতিটার দাম কয় টাকা? 100 টাকা। তাহলে 10 লাখকে আমরা কত দিয়ে ভাগ দেবো? 100। তাহলে নিউ শেয়ার আমার কত হবে? 10 লাখ ভাগ 100, 10,000। তাহলে টোটাল আমাদের মেথড 1 এর শেয়ার হবে কত? 30,000। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইবার আমি আসি মেথড 2 তে। তাহলে মেথড 2 তে কি বলছে? ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার। যদি ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয় তাহলে তো আমাদের শেয়ার বাড়ার কোনো সম্ভাবনা নাই। তাই আমরা মেথড 2টা যদি দেখি, এই যে মেথড, কিন্তু ওল্ডটা কিন্তু আগে নিয়ে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে।
যে এক্সিস্টিং বা ওল্ড যেটা আছে সেটা নিয়ে নিতে হবে। তাহলে 20,000 আমরা ওল্ডটা নিয়ে নিলাম, কিন্তু নতুন কেন বাড়বে না? কারণ নতুন তো এখানে ডিবেঞ্চারের কথা বলেই, মানে কমন স্টকের কথা বলে নেই, মানে পুরো টাকাই আমি কিসের মাধ্যমে আনবো? ঋণের মাধ্যমে আনবো। আর ঋণের মাধ্যমে আনলে অবশ্যই আমার শেয়ার বাড়বে না। তাহলে আমরা এখানে কত রেখে দিলাম? এখানে 20,000 রেখে দিলাম। এবার আসি মেথড 3 তে। মেথড 3 তে এই ওল্ডটা আগে লিখে নিব। ওল্ড কত আছে? 20,000। এখন মেথড 3 টা যদি আমি একটু পড়ি, বলছে যে ফাইন্ড আউট, সরি, 70% ইস্যুইং শেয়ার অফ কমন স্টক, মানে কমন স্টক ইস্যুর মাধ্যমে 70% ক্যাপিটাল আনা হবে। আর কমন স্টকের মাধ্যমে আনলে অবশ্যই আমার শেয়ার বাড়বে। ঠিক আছে? তাহলে এই 10 লাখ টাকা কি পুরো আমি কমন স্টক আনবো? না, এটা কত পার্সেন্ট আনবো? 70%। তাহলে প্রতিটার দাম কত হবে? 100 টাকা। তাহলে আমরা এখানে দেখাবো যে 10 লাখের প্রথম নিব 70%। তাহলে এরপর যে 7 লাখ আসবে সেটাকে 100 দিয়ে ভাগ দিলে 7,000। তাহলে আমাদের টোটাল শেয়ার আসলো কত? 27,000। তাহলে মেথড 1 এ আসছে কত? মেথড 1 এ আসছে 30,000, মেথড 2 তে আসছে 20,000 এবং মেথড 3 তে আসছে 27,000। তাহলে আমাদের যে দুইটা ওয়ার্কিং করার কথা ছিল, আমরা কিন্তু দুইটা ওয়ার্কিং করে ফেলেছি। এখন আমরা কি করব? এখন আমরা রিকোয়ারমেন্টে চলে যাব। তো রিকোয়ারমেন্টে বলছে কি ফাইন্ড আউট দ্য ইপিএস। ইবিটি ব্যবহার করে ইপিএস ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা ছক কাটবো। এই যে আপনারা যেরকম একটা ছক দেখতে পাচ্ছেন, একদম সেম কোয়ালিটির একটা ছক কাটবো আমরা এবং লিখবো রিকোয়ারমেন্ট 1 এবং লিখবো ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার বা ইপিএস। তো প্রথম আমরা 3টা টাকার ঘর নিব। যেহেতু আমাদের মেথড 3টা, যদি মেথড 4টা থাকতো 4টা টাকার ঘর নিতাম। মেথড যদি 2টা থাকতো 2টা টাকার ঘর দিতাম। যেহেতু আমাদের মেথড 3টা, আমরা 3টা টাকার ঘর নিয়েছি এবং নিয়েছি অ্যাকাউন্ট টাইটেল। প্রথম আমরা শুরু করব কি দ্বারা? শুরু করব হচ্ছে ইবিটি দ্বারা। কি দ্বারা শুরু করব? ইবিটি। তাহলে ইবিটির কথা কিন্তু আমাকে বলে দিয়েছিল অঙ্কে যে ইবিটি কত? 10 লাখ টাকা। তাহলে আমি সুন্দর করে সবটায় 10 লাখ টাকা দিয়ে দিব। 10 লাখ, 10 লাখ, 10 লাখ। এখন এখান থেকে আমরা যেহেতু ইবিটির ফুল মিনিং কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট আমরা শুরুতে বাদ দিব, লেস ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট আমরা পাবো কোথায়? আমরা তো ওয়ার্কিং করে রেখে আসছি। এই দেখেন শুরুতেই আমরা ইন্টারেস্ট বের করে রাখছি। মেথড 1 এ নীল, মেথড 2 তে হচ্ছে 1 লাখ আর মেথড 3 তে হচ্ছে 30,000। তাহলে সেটাই আমরা বাদ দিলাম যে মেথড 1 এ হচ্ছে নীল, মেথড 2 তে হচ্ছে 1 লাখ এবং মেথড 3 তে হচ্ছে 30,000। তাহলে আমরা বাদ দিলাম ইবিটি থেকে ইন্টারেস্ট বাদ দিলাম। সরি, এখানে আইটা হবে না, আপনার আইটা লিখবে না, এখানে ইবিটি হবে, ইবিটি। তাহলে ইবিটি থেকে আই চলে গেলে থাকে ইবিটি। তাহলে ইবিটি কত? 10 লাখ। 10 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 9 লাখ। 10 লাখ থেকে 30,000 বাদ দিলে 9,70,000। তাহলে ইবিটির ফুল মিনিং কি? আর্নিং বিফোর ট্যাক্স। তার মানে বিফোর ট্যাক্স, তার মানে ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 40%। একদম অঙ্কের শুরুর লাইনে আমরা পড়ে আসছি যে ট্যাক্স ব্র্যাকেট কত? 40%। তাহলে 10 লাখের 40% এ 4 লাখ, আবার 9 লাখের 40% 3,60,000 এবং 9,70,000 এর 40% দিলে হয় 3,88,000। তাহলে ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে থাকে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। বিফোর এর থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর আফটার হয়েছে। তাহলে 10 লাখ থেকে যদি আমরা 4 লাখ বাদ দিই তাহলে 6 লাখ। 9 লাখ থেকে 3,60,000 বাদ দিলে 5,40,000 এবং 9,70,000 থেকে 3,88,000 বাদ দিলে 5,82,000। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা নিয়ে আসবো নাম্বার অফ শেয়ার। কোথায় পেলাম আমরা নাম্বার অফ শেয়ার? এই যে আমরা ওয়ার্কিং 2 তে করেছি। ওয়ার্কিং 2 তে নাম্বার অফ শেয়ার করেছি 30,000, 20,000 আর হচ্ছে 27,000। তাহলে এটা আমরা হুবহু বসাই দিব যে 30,000, 20,000, 27,000 এবং এর উপরের যে ইএটি টাকা আছে এটা আমরা এক দাগে ক্লোজ করে দিব। এখন আমরা ইপিএস নির্ণয় করবো। ইপিএস এর সূত্রটা কি? ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। তার মানে এই যে 6 লাখ, 6 লাখকে 30,000 দিয়ে ভাগ দিলে 20 টাকা আসে। 5,40,000 কে 20,000 দিয়ে ভাগ দিলে 27 টাকা আসে এবং 5,82,000 কে 27,000 ভাগ দিলে 21 টাকা 56 পয়সা আসে। তার মানে আমরা এই যে নাম্বার অফ শেয়ার যে ওয়ার্কিং করেছিলাম এবং হুবহু 30,000, 20,000, 27,000 এনে আমরা বসাই দিছি। তাহলে আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। আমাদের রিকোয়ারমেন্ট 1 এ কি বলছিল? রিকোয়ারমেন্ট 1 এ বলছিল যে ইপিএস করো। আমি ইপিএস করছি। এখন চলেন আমরা দেখি যে আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি বলেছিল? দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলেছিল ইনডিফারেন্স বিটুইন মেথড 1 এন্ড 2, 1 আর 2 এর মাঝখানে আমাদের কি করতে বলছে? আইপি করতে বলছে। তাহলে আমরা আইপি সূত্রটা আগে লিখি। এই যে ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন ইবিটি মেথড 1 এন্ড মেথড 2 উই নো। আমরা আইপি সূত্রটা লিখছি। এখানে সূত্রে পিডি ব্যবহার করা হয়, মাইনাস পিডি। যেহেতু আমাদের এই অঙ্কে কোনো প্রিফারেন্স শেয়ার ছিলই না, এই জন্য আমরা পিডি ব্যবহার করিনি। আর যদি পিডি ব্যবহার করেন তাহলে সেটা 0 হবে। ওকে, তাহলে আমরা আইপি সূত্রটা লিখছি যে আইপি সমান সমান ইবিটি মাইনাস ইন্টারেস্ট 1, 1 মাইনাস ট্যাক্স রেট, ইবিটি 1 মাইনাস ইবিটি মাইনাস ইন্টারেস্ট 2, 1 মাইনাস ট্যাক্স রেট। এখানে অবশ্য আপনার টি লিখবেন, ওরা আগেই এটা বসাই দিছে, এটা টি লেখাই ভালো আর কি। টি প্রথম লাইনে টি লিখে পরের লাইনে হচ্ছে আপনি ট্যাক্সের মানটা বসাবেন। যাক, আপনারা এক লাইন বেশি করে নেবেন। আচ্ছা, নিচে হচ্ছে n1 আর n2। n1 মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার আর n2 মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার।
তাহলে আমরা আইপি দেখি যে ইবিএটি মাইনাস ইন্টারেস্ট হবে। ইন্টারেস্ট দেখেন আমরা মেথড 1 এর কিন্তু ইন্টারেস্ট 0 ছিল, আমরা যে মেথড 1 এ ইন্টারেস্ট কি 0 ছিল, তাহলে মেথড ইবিএটি মাইনাস হচ্ছে 0। আর 1 থেকে যদি 0.40 বাদ দেন তাহলে হয় 0.60 আর সমান সমান ইবিএটি মাইনাস ইন্টারেস্ট 2। তাহলে দুই নম্বর মেথডে ইন্টারেস্ট ছিল আমার কত 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা 1 মাইনাস ট্যাক্স রেট 1 মাইনাস 40 বাদ দিলাম আমরা। এরপর নাম্বার অফ শেয়ার একে হচ্ছে কত, একে হচ্ছে 30,000 আর 2 হচ্ছে 20,000। তাহলে আমরা বসাই দিচ্ছি 30,000 আর হচ্ছে 20,000। এরপর আমরা যদি পরের লাইনে আসি, পরের লাইনে 0.60 দ্বারা যদি ইবিএটি গুণ করি তাহলে 0.60 ইবিএটি, নিচে 30,000 30,000 ইবিএটি মাইনাস 1 লাখ। এটা যদি 1 থেকে 0.40 বাদ দিই তাহলে 0.60 আসে এবং 30,000 20,000। এখন দেখেন এর নিচে 4টা শূন্য আছে আর এখানেও নিচে 4টা শূন্য আছে, তার মানে আমরা উভয় পাশ থেকে 4টা শূন্য বাদ দিয়ে দিতে পারি, মানে 10,000 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম আমরা, তাহলে থাকে হচ্ছে 3 আর হচ্ছে 2। নিচে উপরে থাকে 0.60 ইবিএটি, এখানে 0.60 ইবিএটি, 0.60 দ্বারা যদি ইবিএটি কে গুণ করেন তাহলে 0.60 ইবিএটি হয় মাইনাস 1 লাখকে যদি 0.60 দ্বারা গুণ করেন তাহলে 60,000 হয়। তাহলে এবার আমরা বজ্র গুণন করব, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে আমরা যদি বজ্র গুণন করি 3 ইন্টু 0.60 ইবিএটি মাইনাস 60,000 2 ইন্টু 0.60 ইবিএটি। তাহলে 3 দ্বারা যদি আমরা 0.60 কে গুণ করি তাহলে হয় আমাদের 1.8 ইবিএটি এবং 3 দ্বারা 60,000 কে গুণ করলে 1,80,000 এবং 2 দ্বারা যদি আমরা 0.60 ইবিএটি কে গুণ করি তাহলে 1.2 ইবিএটি। তাহলে 1.2 ইবিএটি এখানে কি আছে, এখানে আছে মাইনাস, সরি এখানে আছে প্লাস, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়, তাহলে 1.8 ইবিএটি আর হচ্ছে মাইনাস 1.2 ইবিটি। তাহলে 1,80,000 এখানে মাইনাস আছে, যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়, তাহলে 1.8 থেকে 1.2 বাদ দিলে 0.6 ইবিটি হয়। তাহলে 0.6 ইবিটি নিচে এই পাশে 1,80,000, তাহলে 0.60 এর ইবিটি গুণাকার আছে, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়। তাহলে ভাগ যদি হয় তাহলে কিভাবে করব আমরা, 1,80,000 কে 0.60 দ্বারা ভাগ করলে আমাদের হয় 3 লাখ। তাহলে আমরা কিন্তু আইপি করতে সমর্থ হয়েছি, মানে আইপি করলে আপনার ইবিটির মানই বের হবে। তাহলে আমাদের ইবিটি কত আসছে 3 লাখ টাকা। এখন যেখানে আইপি করতে হবে সেখানে আমাদের ভেরিফিকেশন টেবিল করা লাগবে, মানে আপনি যে আইপিটা করলেন এটা ঠিক নাকি ভুল এটা জানার জন্য আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন টেবিল করতে হবে। তা চলেন আমরা একটা ভেরিফিকেশন টেবিল করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখন ভেরিফিকেশন টেবিল করার মানে কি, ভেরিফিকেশন টেবিল করার মানে হচ্ছে আপনাকে আবার আইপিএস বের করা, কিন্তু এখানে আমরা কি কোন ইবিএটি দিয়ে করব, অঙ্কের শুরুতে তো আমাদের 10 লাখ ছিল না, এখন যে নতুন ইবিএটি এসেছে সেটা দিয়ে আমাকে করতে হবে। তাহলে আমরা লিখলাম একদম ইপিএস এর মতো একটা ঘর করবেন, যেহেতু মেথড 1 আর মেথড 2 এর মধ্যে, তাহলে আমাদের টাকার ঘর লাগবে দুইটা। তাহলে আমি ইবিএটি লিখলাম, ওইখানে ইপিএস বের করার জন্য যা করছেন এখানে তাই করবেন, এটি হচ্ছে পার্থক্য। তাহলে ইবিএটি 3 লাখ 3 লাখ, ইন্টারেস্ট প্রথমটা তো ছিল না, পরেরটা ছিল কত 1 লাখ। তাহলে ইবিটি কত, ইবিটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই ইবিটি থেকে 3 লাখ আর 2 লাখ। এরপর আমরা এখান থেকে কি বাদ দিব, ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, তাহলে ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে আমরা লিস্ট ট্যাক্স বাদ দিলাম 40%, 1,20,000 হয় আর 80,000 হয়। তাহলে আমাদের ইএটি আসে কত, 3 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 1,80,000, আবার 2 লাখ থেকে যদি আমরা 80,000 বাদ দিই তাহলে 1,20,000। এরপর আমরা লিখবো নাম্বার অফ শেয়ার, তার প্রথম নাম্বার অফ শেয়ার ছিল 30,000 এবং পরেরটা ছিল কত 20,000, মানে আমরা যে ইপিএস এ যে নাম্বার অফ শেয়ার ব্যবহার করেছি মানে ওয়ার্কিং 2 এ সেগুলোই বসাই দিয়েছি আমরা। তাহলে ইপিএস এর সূত্র কি, এটি ভাগ নাম্বার অফ শেয়ার, তার মানে কি, তার মানে 1,80,000 কে আমি 30,000 দিয়ে ভাগ দিব, তাহলে কয় টাকা আসে 6 টাকা, আবার 1,20,000 থেকে 20,000 দিয়ে ভাগ দিলে 6 টাকা। তাহলে আপনাদের ভেরিফিকেশন টেবিল বা শুদ্ধতা যাচাই করে আপনার যদি ইপিএস লাস্টে দুইটা সমান হয়, তাহলে আমাদের এটা আসছে কত 6 টাকা, এটাও আসছে কয় টাকা 6 টাকা, যদি আপনার দুইটাই সমান হয় তখন আপনি বুঝবেন আপনার অঙ্ক হইছে, মানে পারফেক্ট। যদি এইখানে কখনো ভুল হয়ে যায় তাই মানে দুইটা দুই রকম আসে তাহলে বুঝবেন আপনার অঙ্ক হয় নাই, মানে আপনি যে ইবিএটি নির্ণয় করছেন সেটা হয় নাই। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যেহেতু প্রথম অঙ্ক, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন যাতে এই বইয়ের অন্যান্য ক্লাসগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।